এতদিন তো তোমাদেরকে অনেক ফার্মেসি পড়লাম, তাই আজকে ভাবতেছি হিস্ট্রি পড়াবো। অবশ্যই হিস্ট্রিটা ফার্মেসি রিলেটেডই, হিস্ট্রি অফ ফার্মেসি এডুকেশন ইন বাংলাদেশ। এখন আমরা ফার্মেসি এডুকেশন গ্রহণ করতেছি, যদি আমরা ফার্মেসি এডুকেশনের হিস্ট্রিটাই না জানি তাহলে এটা মির্জাফরের মতো কাজ কারবার হয়ে যাবে না। বই থেকে কিংবা ইন্টারনেট থেকে যদি তোমরা এটা পড়তে যাও তাহলে অনেকের হয়তো মাথা ঘুরানোর মতো অবস্থা সৃষ্টি হতে পারে। টেনশন নেওয়ার কোনো কাজ কারবার নেই, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, কাজ হয়ে যাবে। বাংলাদেশের ফার্মেসি এডুকেশনের হিস্ট্রিটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায় এবং ভারত পাকিস্তান নামে দুটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তখন পাকিস্তানে কিন্তু ফার্মেসি পড়ার জন্য কোনো ইনস্টিটিউশন ছিল না। ফলে কি হলো, ফলে যে মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে তারা পাকিস্তানের বাজার দখল করার চেষ্টা করছে এবং এইগুলো দেখে পরবর্তীতে 1948 সালে লাহোর ইউনিভার্সিটি কী করলো, তাদের ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্ট ওপেন করলো। কিন্তু তাদের ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্ট ওপেন করলে কি হবে, আমাদের যে ইস্ট পাকিস্তানি স্টুডেন্ট আছে তখন তো পাকিস্তানেরা, পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষদেরকে বিভিন্নভাবে শোষণ করতো কিংবা বিভিন্নভাবে বঞ্চিত করতো। যদিও লাহোর ইউনিভার্সিটিতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয়েরই অধিকার ছিল, কিন্তু তারা কোনো এই ফার্মেসি ডিপার্টমেন্টে, লাহোর ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে কোনো ইস্ট পাকিস্তানি স্টুডেন্টকে সাধারণত এডমিশন দিত না। ফলে কি হলো, অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা ইস্ট পাকিস্তানি হওয়ার কারণেই শুধুমাত্র লাহোর ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারছে না। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে যারা আছে তারা তুলনামূলকভাবে মধ্যম সারির স্টুডেন্ট হলেও ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। তো এই বিষয়টা তোমরা একটু মনে রেখো। তারপরে একজন ব্যক্তি ছিলেন, উনি হচ্ছে ডক্টর M.A. জব্বার, অর্থাৎ ডক্টর মোহাম্মদ আব্দুল জব্বার। উনি লন্ডনে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে বা কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করছিলেন। তো উনি যেহেতু লন্ডনে পড়ালেখা করছেন, কেমিস্ট্রি অনেকটাই ফার্মেসির সাথে সম্পর্কিত, তো উনি সেইখানে ফার্মেসি এডুকেশন এবং ফার্মেসি প্রফেশন নিয়ে খুব ভালোভাবে দেখার সুযোগ পেয়েছিলেন। উনি সেটা অবজার্ভ করেছিলেন। তারপরে যখন বাংলাদেশে এসেছিল তখন খুব সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করেছিলেন। তো তিনি লাহোর ইউনিভার্সিটির যে ফার্মেসি ডিপার্টমেন্ট ওপেন করা হয়েছিল সেই লাহোর ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে এক্সটার্নাল এক্সামিনার হিসেবে সেই ইউনিভার্সিটিতে যেতেন। তো যেহেতু এক্সটার্নাল ছিলেন, উনি একজন টিচার, সম্মানিত ব্যক্তি ছিলেন, তো সেই হিসাবে উনি কিছু বাংলাদেশি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তৎকালীন ইস্ট পাকিস্তানি স্টুডেন্ট, তাদেরকে রিকমেন্ড করতো যে ফার্মেসি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার জন্য। কিন্তু তাদের বেশিরভাগই কিন্তু রিজেক্টেড হয়ে যেত। যেহেতু পশ্চিম পাকিস্তানিরা স্বভাবতই ইস্ট পাকিস্তানি বা পূর্ব পাকিস্তানিদেরকে দেখতে পারে না, সেহেতু তারা কী করতো, রিজেক্ট করে দিত। দেখা গেছে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কিন্তু তারপরও তাদেরকে পড়ার সুযোগ দিচ্ছে না। এই বিষয়টাতে আবার আসবো, তবে তার আগে আরেকটা দৃশ্যপট দেখে নেই। তখনকার দিনের ওয়েস্ট পাকিস্তানে কিছু ছোট ছোট ফার্মা কোম্পানিজ ছিল, কিন্তু বেশিরভাগ মেডিসিন যেগুলো ছিল সেই বেশিরভাগ মেডিসিনই হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হতো। তো এই বিষয়গুলো দেখে ওয়েস্ট পাকিস্তানের আলবার্ট ডেভিড উনি কী করছেন, উনি হচ্ছে তেজগাঁওয়ে একটা ফার্মা প্লান্ট প্রতিষ্ঠা করছেন। এই ফার্মা প্লান্টটাই তখনকার দিনের সবচেয়ে লার্জেস্ট ফার্মা প্লান্ট হয়ে গেছে। এখন উনি আলবার্ট ডেভিডের ফার্মা প্লান্ট তো ছিলই, সাথে গ্ল্যাক্সো এবং আরও কিছু কোম্পানি যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, এরা বাংলাদেশে বা ইস্ট পাকিস্তানে আসলো। ইস্ট পাকিস্তানে এসে তাদের মূলত কোনো প্রোডাকশন ইউনিট ছিল না, নো প্রোডাকশন ইউনিট, অনলি সেল। তারা শুধুমাত্র তাদের বিভিন্ন দেশ থেকে যাদের যেই সব দেশে প্রোডাকশন ইউনিট আছে সেগুলো থেকে ওষুধ এনে বিক্রি করাটাই, তাদের মুনাফা অর্জন করাটাই তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। তো যেহেতু এইখানে একটা প্ল্যান্ট হচ্ছে, তারপর বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারাও আসছে, তো তখন কি হচ্ছে, ভ্যাকেন্সি ফর ফার্মাসিস্টদের জন্য কিছু চাকরির পদ খালি হলো। কিন্তু ফার্মাসিস্টদের যে চাকরির পদ খালি হচ্ছে, বাংলাদেশে তো কোনো ফার্মাসিস্টই নেই। কারণ যে লাহোর ইউনিভার্সিটি ছিল সেই লাহোর ইউনিভার্সিটিতে কোনো ইস্ট পাকিস্তানিকে দেখা গেছে পড়ালেখার সুযোগ দেওয়া হচ্ছে না, কিংবা ইস্ট পাকিস্তানেও কোনো ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্ট নেই। তো সেক্ষেত্রে কিন্তু ফার্মাসিস্টের সংকট, ফার্মাসিস্ট নেই। তো এই বিষয়টা খেয়াল করে ডক্টর M.A. জব্বার উনি কী করছিলেন, উনি চেষ্টা করছেন যে বাংলাদেশে কীভাবে ফার্মেসি ডিপার্টমেন্ট চালু করা যায়। তো উনি ডক্টর জব্বার উনি কী করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্ল্যানিং কমিশন ছিল সেই প্ল্যানিং কমিশনের কাছে একটা প্রপোজাল সেন্ড করে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার উনিও এটার পক্ষে ছিলেন, কিন্তু পরবর্তীতে সেটা রিজেক্টেড হয়ে যায়। রিজেক্টেড হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময়ে তেমন ফাইন্যান্সিয়াল সাপোর্ট
ছিল না এবং এক্সপার্ট টিচার ছিল না। এইগুলোর যুক্তি দেখিয়ে মূলত তাদের যে প্রপোজালটা সেই প্রপোজালটা রিজেক্টেড করে দেওয়া হয়। তারপর 1960 সালে ডক্টর জব্বার উনি ফেলোশিপ পায় সান ফ্রান্সিসকো স্কুল অফ ফার্মেসি, সেখানে উনি পড়ালেখা করতে চলে যান। যেহেতু উনি কেমিস্ট্রি থেকে পড়ালেখা করছেন এবং ফার্মেসি কেমিস্ট্রির সাথে অনেকটাই সম্পর্কিত, সেহেতু উনি ফেলোশিপ পেয়ে ফার্মেসি পড়তে যান সান ফ্রান্সিসকো স্কুল অফ ফার্মেসিতে। এখন তোমাদের কি মনে হয় উনি কি এখানেই থেমে যাবেন? যেহেতু ডক্টর জব্বার উনি ছিলেন বাংলাদেশের ফার্মেসির একজন অগ্রদূত বলা যায়, সেহেতু উনি আসলে ওনার চেষ্টা চালিয়ে গেছেন। সান ফ্রান্সিসকো স্কুল অফ ফার্মেসি থেকে পড়ালেখা শেষ করে পরবর্তীতে উনি সেকেন্ড প্রচেষ্টাটা চালান। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট এটা নতুন প্রতিষ্ঠিত হয়েছিল। এটার প্রধান ছিলেন, হেড ছিলেন ডক্টর কামাল উদ্দিন। তো এই ডক্টর কামাল উদ্দিন এবং প্রফেসর জব্বার ওনারা দুজন একসাথে হয়ে এবার খুব কঠোরভাবে প্রচেষ্টা করেন। সেই সাথে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ হোসাইন উনিও সহায়তা করেন এবং হিউজ লবিং করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডিপার্টমেন্টটা খোলার জন্য। তো হিউজ লবিং করার পর পরবর্তীতে 1962 সালে ওনাদের প্রপোজালটা অ্যাপ্রুভ হয়। এখন প্রপোজাল তো অ্যাপ্রুভ হলো, একটা ডিপার্টমেন্ট চালু করার জন্য অনেক কিছু দরকার হয়। তো ওনারা সেটা নিয়ে কাজ করা শুরু করলেন এবং ওনারা নির্ধারণ করলেন যে সিলেবাসটা হবে, সেই সিলেবাসটা ওনারা লন্ডন স্কুল অফ ফার্মেসির যে সিলেবাস আছে সেই সিলেবাসের অনুকরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি ডিপার্টমেন্টের সিলেবাস করবেন। ক্লাসরুম কোথায়? ক্লাসরুম হবে কার্জন হল। কার্জন হলে তখনকার দিনে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট ছিল, আর বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড যিনি ডক্টর কামাল উদ্দিন উনি যেহেতু ডক্টর জব্বারের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ওনারা মিলে ঠিক করলেন যে কার্জন হলেই ফার্মেসি ডিপার্টমেন্টের ক্লাসরুম হবে। আর টিচার হিসেবে কাদের নিয়োগ দেওয়া যায়? টিচার হিসেবে ডক্টর জব্বার এবং ডক্টর কামাল উদ্দিন ওনারা তো এই ফিল্ডের ছিলেনই, সেই সাথে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির যে সকল স্যার পড়ান ওনাদের থেকে কিছু টিচার নিয়ে আসা হলো ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ালেখা করানোর জন্য, এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে ফিজিওলজি ফার্মাকোলজি এই টিচার নিয়ে আসা হচ্ছে পার্ট টাইম। যেহেতু তখনকার দিনে একদম ধরেই ফুল টাইম টিচার নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু পার্ট টাইম টিচার নিয়ে আসা হলো। এখন ডিপার্টমেন্ট হেড কে হবে? ফার্মেসি ডিপার্টমেন্ট যেহেতু নতুন প্রতিষ্ঠিত হচ্ছে, এটা তো একটা ডিপার্টমেন্ট হেড দরকার। ডিপার্টমেন্ট হেড কে হবে? ডক্টর জব্বার হবে নাকি ডক্টর কামাল হবে? তখনকার দিনে বিসি কিন্তু আগের যে বিসি ছিলেন বিসি ডক্টর মোহাম্মদ হোসাইন উনি পরিবর্তন হয়ে গেলেন, নতুন একজন বিসি আসলেন, উনি হচ্ছে ডক্টর কামাল এর কোনোভাবে আত্মীয় ছিলেন, যার কারণে ডক্টর কামাল উনি এই বিশ্ববিদ্যালয়ের এই ফার্মেসি ডিপার্টমেন্টের হেড হয়ে গেলেন। আর ডক্টর জব্বার উনি কিন্তু এই ডিপার্টমেন্টের হেড হননি। তো ডক্টর কামাল উনি একই সাথে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টেরও হেড এবং একই সাথে ফার্মেসি ডিপার্টমেন্টেরও হেড, যদিও পরবর্তীতে উনি ফার্মেসি ডিপার্টমেন্টের হেড আর থাকেননি, উনি ওনার বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টেই চলে গেছেন। তো এইভাবেই মূলত শুরুটা হয়েছিল। এখন সব কিছু তো শেষ, স্টুডেন্ট ভর্তি হবে, স্টুডেন্ট পড়ালেখা শুরু করবে। সেই পড়ালেখা শুরু হয়েছে 1964 সালের 1 জুলাই। স্টুডেন্ট ছিল 25 জন। তখন যেই কোর্সটা সেই কোর্সটা ছিল 3 বছর মেয়াদি প্রফেশনাল বিফার্ম কোর্স। এখন এই যে প্রফেশনাল বিফার্ম কোর্স এটা হতে যেহেতু নতুন ছিল তখনকার দিনের, তো স্টুডেন্টরা সাধারণত স্রোতের অনুকূলে গা ভাসাতে চায়। তো স্টুডেন্টরা কী বললো, মুভমেন্ট করে, আন্দোলন করে সেই 3 বছর মেয়াদি যে প্রফেশনাল বিফার্ম কোর্সটা ছিল সেটাকে 3 বছর মেয়াদি অনার্স কোর্সে রূপান্তরিত করলো। তো এটা কিন্তু একটা মিস্টেক ছিল। এটা মিস্টেক ছিল কেন? কারণ হচ্ছে যদি তখনকার দিনেই প্রফেশনাল বিফার্ম কোর্সটা থাকতো তাহলে পরবর্তীতে ফার্মেসি প্রফেশনটার আরও যথেষ্ট উন্নতি হতো, কিন্তু অনার্স কোর্স করে ফেলার কারণে অনেক কিছু কিন্তু অ্যাড করা যায়নি এই ফার্মেসি কোর্সের মধ্যে। যদিও সাম্প্রতিক সময়ে এসে আবারও ফার্মেসি অনার্স কোর্স থেকে ফার্মেসি প্রফেশনাল কোর্স করা হয়েছে, যেটা বর্তমানে 5 বছরের কোর্স। তো যাই হোক, ফার্মেসির ফার্স্ট বেচ যারা 1964 সালে পড়ালেখা শুরু করছে ওরা 1967 সালে পাশ করে বের হলো, এবং যেহেতু অনার্স পাশ করে বের হচ্ছে এখন তো মাস্টার্স দরকার, যার কারণে 1968 সালে এমফার্ম চালু করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো অনার্স শেষ করলো, মাস্টার্স শেষ করলো, এখন তো কর্মক্ষেত্রে যেতে হবে। কর্মক্ষেত্রে এতদিন যেহেতু কোনো ফার্মাসিস্ট ছিল না, সেহেতু এই সেক্টরটা অন্যরা দখল করে নিচ্ছে। বিশেষ করে কেমিস্ট্রির যারা ছিলেন ওনারা দখল করছেন, তারপর ডাক্তাররা দখল করছেন। তো ওনারা কিন্তু বিশেষ করে ডাক্তাররা এই যেই জব ফিল্ডটা আছে সেই জব ফিল্ডটা ছাড়তে চায়নি, কারণ ডাক্তাররা ভাবছে যে ওনারাই হয়তো এটার জন্য মোস্ট রিলেভেন্ট। বাট পরবর্তীতে আস্তে আস্তে যখন আরও বেশি স্টুডেন্ট বের হলো, আরও বিভিন্ন কোম্পানি দেখলো যে না, ফার্মেসির স্টুডেন্টরাই এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য সবচেয়ে বেশি উপযোগী, তখন আস্তে ধীরে সিনারিটা চেঞ্জ হলো। তো এই তো বাংলাদেশের 60-70 বছর পূর্ণ ফার্মেসি এডুকেশনের ইতিহাস জেনে গেলে আমার সাথে থাকো, আর অনেক কিছু জানতে পারবে।